মাননীয় স্পিকার, আমি এই সংসদে আমি তাদের সামনে কথা বলছি যারা গত 18 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে অসীম আত্মত্যাগ করেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে এবং বীরের মতো তারা লড়াই করে গেছে। অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকের সামনে বাবার সামনে তার সন্তানকে ধরে নিয়ে গেছে, আর কোনোদিন সে ফিরে আসে নাই। স্ত্রীর সামনে তার স্বামীকে নিয়ে গেছে, আর কোনোদিন ইলিয়াস আলীর খবর আমরা পাই নাই, তৌদি আলম আসে নাই। সেই সমস্ত বীররা যারা এই 18 বছর যাবৎ এদিকে উন্ডাও আছেন, এই লড়াই সংগ্রাম করেছে, আজকে তাদেরই দ্বারা গঠিত এই পার্লামেন্ট। অতএব এই পার্লামেন্টে হারানোর কোনো ভয় নাই। বিপ্লব পরবর্তী সময়ে যেমন বিপ্লবী সরকার হয়, ঠিক তেমনি ফ্যাসিবাদী শক্তির পতনের পরে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তির গান গাইতে চাই। মাননীয় স্পিকার, চীন দেশে একসময় ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি, ঘুষ, দুর্নীতি, এক গাড়ি টাকা নিয়ে গিয়ে এক ঝুড়ি খাবার পাওয়া যেত। সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমতো। মাও সেতুন তখন বললেন, ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে তখন পৃথিবী তছনছ করে ফেলবে, সবকিছু তছনছ করে ফেলবে। সেই বিপ্লবের পরে 49 সালে মাত্র 3 বছরের মধ্যে চীন সেই হুয়াংহো নদী, যাকে চীনের দুঃখ বলা হতো, সেই চীনকে আবার পরিবর্তন করে হুয়াংহোকে চীনের আশীর্বাদ হিসেবে আসলো। এবং আজ পৃথিবীতে চীনের অর্থনীতি সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে আজ পৃথিবীর আকাশচুম্বী তাদের অর্থনীতি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি সবকিছু আজকে পৃথিবীর সমস্ত সভ্যতাকে হার মানিয়েছে। আমরা চীনে দেখেছি, আমরা ভিয়েতনামে দেখেছি, লাওসে দেখেছি, কম্বোডিয়া দেখেছি, আমরা আলবেনিয়ায় দেখেছি, আমরা কিউবাতে দেখেছি, আমরা আর্জেন্টিনা দেখেছি, পূর্ব ইউরোপের দেশগুলোতে আমরা দেখেছি। সমস্ত দেশে একটি পরিবর্তনের পরে সেখানে একটা শূন্য হাতে মানুষ উঠে দাঁড়ায়। এবার আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন, তখন তিনি এই রাষ্ট্রকে কি করে একটি উন্নত, আধুনিক, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে সমস্ত প্রকার আধিপত্যবাদী শক্তির হাত থেকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানো যায়, সেই চিন্তা তিনি করলেন। জিয়াউর রহমানের ন্যাশনালিস্ট পার্টি, the duty of a nationalist party is to protect our national economy. The duty of a nationalist party is to safeguard our national interest. The duty of a nationalist party is to bring the country in such a order that all past histories will be defeated by the action of a nationalist party and nationalist government. অতএব জিয়াউর রহমান তখন কি করলেন? তিনি বললেন যে টাকার কোনো অভাব হবে না। আজকের যে বাজেটের ভাবনা করতে গিয়ে আমি কথাগুলো বলবো। জিয়াউর রহমান তখন বাংলাদেশের মূল শক্তিটাকে তিনি সন্ধান করলেন। তিনি বললেন যে আমাদের দেশের মূল শক্তি হচ্ছে গ্রাম, এবং আমাদের দেশের মূল শক্তি হচ্ছে কৃষক। কৃষক যদি বাঁচে, গ্রাম যদি বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। কারণ 90% of our vast majority people are peasant workers and they live in a rural areas. এবং সেই গ্রামে উনি গ্রাম সরকার করলেন। বিভিন্ন শ্রেণীর মানুষ, সেখানে ভূমিহীন কৃষক, গরিব কৃষক, মধ্য কৃষক, ধনী কৃষক, সেখানে কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি গ্রাম সরকার করলেন, যে তারাই সিদ্ধান্ত নেবে, তারাই তাদের অর্থনীতিকে গড়ে তুলবে এবং তারাই সেখানে তাদের শিক্ষার বিস্তার লাভ করবে। জিয়াউর রহমানের ভাবনা ছিল তাই। জিয়াউর রহমানের ভাবনা ছিল একদিন উনি হেঁটে যাচ্ছেন এক পথ দিয়ে, সাথে যাচ্ছে একজন তরুণ অধ্যাপক, আমি নাম বলতে চাইনি এই মুহূর্তে। জিয়াউর রহমান দেখছেন যে সমস্ত নদীগুলো কানায় কানায় পূর্ণ, সেখানে পানি আছে, অথচ মঙ্গায় উত্তরবঙ্গ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
বিভিন্ন জায়গায় মানুষের খরা পড়ে যাচ্ছে। অতএব এই খরার থেকে কি করে রক্ষা করা যায়, তখন তিনি সিদ্ধান্ত নিলেন খাল খনন কর্মসূচি, যে খাল খনন করে এই পানি যদি আমি কৃষকের জমিতে দিতে পারি, যদি এই খাল খনন করে যদি আমি করতে পারি, মানে কৃষি উন্নয়ন ঘটাতে পারি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হতে পারে। জিয়া রহমান রুরাল ইন্ডাস্ট্রিজ গুলোকে আবার চালু করতে চাইলেন। তিনি সেই কামার কুমোর, সে কুমোরদের হাড়ি, কামারদের বিভিন্ন লাঙল জোয়াল ইত্যাদি লাংলে এই সমস্ত তৈরি করা, এবং সেখানে তিনি ওই কুমোরদের যে বিভিন্ন শিল্প, তিনি তাঁত শিল্পকে সবচেয়ে অগ্রাধিকার দিলেন, এবং তিনি তাঁত শিল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বাজারের সন্ধান করতে বেরোলেন। এবং জিয়া রহমান শ্রমশক্তিকে উন্নয়ন করার জন্য এখানে শিক্ষাকে তিনি একটি মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করলেন। আজকে আমি এই বাজেট আলোচনা করতে গিয়ে এটাও বলতে চাই যে অর্থনীতির মূল দায়িত্বটা কি। অর্থনীতির মূল দায়িত্ব হচ্ছে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো। দ্য পারচেজিং পাওয়ার অফ পিপল মাস্ট বি ইনক্রিজড, এবং সেই পারচেজিং পাওয়ার বাড়াতে গেলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে গেলে উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ রিসোর্স ডেভেলপ করতে হবে। কি রিসোর্স আমাদের আছে? আব্দুল্লাহ ফারুকের একটা বই আছে, বাংলাদেশ ইকোনমি। সে বাংলাদেশ ইকোনমিতে আব্দুল্লাহ ফারুক দেখিয়েছেন যে কান্ট্রি লাইক বাংলাদেশ, where resource base is thin, the general scarcity will prevail throughout the whole of the year. সেখানে একটা সাধারণ সংকট থাকবেই। অতএব আমাদের এখানে যেহেতু শিল্প, খনিজ নাই, ইউরেনিয়াম নাই, এখানে আপনার সম্পদ বলতে আছে, মানে বনাঞ্চল নাই, সম্পদ বলতে আছে আমাদের শুধুমাত্র মানুষ, শুধুমাত্র পানি, এবং শুধুমাত্র ল্যান্ড হচ্ছে আমাদের এখানে জমি। আমরা একটা কৃষকের দেশ, আমাদের যা কিছু অর্জন সবকিছু হচ্ছে কৃষকের হাত থেকে, এবং কৃষকই হচ্ছে আমাদের মূল শক্তি। এই কথাটা আজকে উপলব্ধি করতে পেরেছিলেন জিয়া রহমান। এবং ঠিক মানব সম্পদকে যদি আমাদের করতে হয়, তাহলে স্কুল কলেজে কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা দিয়ে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। আজকের এই শিক্ষামন্ত্রীর এই বাজেটে শিক্ষা খাতে, অর্থমন্ত্রীর বাজেটে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেখানে আপনার শিক্ষা খাতে আপনার 1,27,000 কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে। এখান থেকে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। এখানে আমাদের পানি সম্পদকে যদি আমাদের আনতে হয়, তাহলে আজকে আমাদের দেশের যে শত শত পানি উজনের সমস্ত নদীতে আমাদের বাঁধ দিয়ে ফেলেছে। আমাদের ন্যায্য পানি যেটা আন্তর্জাতিক নদী, সেই নদীগুলোকে বাঁধ দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একেবারে একটি মরুভূমির অঞ্চলে পরিণত করার যে জটিল এবং কুটিল ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরই করতে হবে, এই বিপ্লবী পার্লামেন্টকেই করতে হবে। এবং সেইটা যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে খাল খনন কর্মসূচি, আমাদের এরপরে জলাধার তৈরি করতে হবে, নদী খনন কর্মসূচি করে আমরা আমাদের কৃষকের জমিতে আমরা ফসল ফলাতে পারবো। এই ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাবনা। মাননীয় স্পিকার, রাষ্ট্র বাজেট একটি সংখ্যার সমষ্টি নয়, বাজেটে আরো অনেক দায়িত্ব আছে। সেই বাজেটের একটা দার্শনিক ভিত্তি আছে। বাজেটে অর্থনীতিবিদরা একরকম বলেন, পলিটিক্যাল ইকোনমিস্ট আর এক রকম বলেন। আমি দু একজন পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে কথা বলেছি, তারা বলেছে এই বাজেটের যে দূরদর্শী যে চিন্তা ভাবনা, অর্থাৎ রুরাল পুয়ারকে, গ্রামীণ দরিদ্রকে, অর্থাৎ যে poverty must be eradicated through the attempt of this budget implementation. অর্থাৎ বাজেটে যে টাকা কোনো বিষয় নয়, কারণ হচ্ছে এই কারণে আমরা ভাষা আন্দোলন করে আমরা জয়লাভ করেছি। 69-এর গণ অভ্যুত্থান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 11 দফা আন্দোলনে। এখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।